হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব একটা অন্য চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তোমরা জানোই যে এর আগে আমরা ক্লাস 10-এ তোমাদের সিলেবাসে যে 8টা চ্যাপ্টার রয়েছে হিস্ট্রি, সেখান থেকে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে 5th চ্যাপ্টার পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মাধ্যমিকের আগে তোমাদের দেখে যেতেই হবে, বাদ দিলে একেবারে চলবে না, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর শুধুমাত্র সেটাই না, প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমাদের চ্যানেলে ডিজিটাল সহায়িকা রয়েছে, তো সেখান থেকে তোমরা পুরো চ্যাপ্টারটা ভালো করে রিভিশন করে নিতে পারো। সেই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ সব সেকশনই কিন্তু সেখানে আলোচনা করে দিয়েছি আমি। আর তোমাদের তরফ থেকেই রিকোয়েস্ট এসেছিল যে অন্যান্য চ্যাপ্টারসগুলো যে রয়েছে, মানে পুরো সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা থেকে একটু সাজেশন যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো সেই রিকোয়েস্ট রাখতেই, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যই আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে তোমাদের কিছু এলএকিউ এর যে সেকশন 2 মার্কস, 4 মার্কস আর 8 মার্কস, সেগুলো নিয়ে আলোচনা করছি যে কোন প্রশ্নগুলো তোমাদের একেবারে বাদ দিলে চলবে না। কিছু প্রশ্ন রয়েছে যেগুলো এই বছরের টেস্ট পেপার থেকে তোমাদের জন্য বাছাই করে এনেছি, যাতে সেটার পেছনে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। এই লিস্টটা যদি ফলো করো তাহলে টেস্ট পেপারে ওই প্রশ্নগুলো তোমাদের কাছে কভার হয়ে যাবে, ওগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর বাকি এমসিকিউ আর এসিকিউ আগেও বলেছি, আগে যখন চ্যাপ্টারসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম 5th চ্যাপ্টার পর্যন্ত, যে সেটার কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে টেস্ট পেপার ভালো করে সলভ করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। যদি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে যে ধরনের প্রশ্নই দেওয়া হোক না কেন তুমি কিন্তু সেটা লিখতে পারবে। ওকে, আর ডিজিটাল সহায়িকা তো রয়েইছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, সেটা যদি দেখে নাও তাহলে সব প্রশ্নই সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আজকে আলোচনা করব আমরা 6 চ্যাপ্টারের বিষয়ে। 6 চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেগুলো একটু ভালো করে জোর দিয়ে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো তার আগে এই 6 চ্যাপ্টারের মূল বিষয়বস্তু কি, বিষয়বস্তু যদি বলতে হয় তাহলে সহজভাবে আমরা 3টে পার্টে চ্যাপ্টারটাকে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে 20 শতকে যে আন্দোলনগুলো হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম পর্বে আন্দোলনগুলো হচ্ছে এবং ভারতবাসী স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছিল যে আন্দোলনগুলোর মাধ্যমে, সেখানে কৃষক শ্রেণীর কি ধরনের ভূমিকা ছিল, এটা হচ্ছে চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট শ্রমিক শ্রেণী, তাদের কি ধরনের ভূমিকা ছিল। আর একদম লাস্টে আমরা বামপন্থী গোষ্ঠীর বা বামপন্থী আন্দোলন, সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। তো এই চ্যাপ্টারটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক স্টুডেন্টই বলে থাকে যে একটু কঠিন লাগছে, কারণ মনে থাকছে না নামগুলো। এই বিভিন্ন পর্বে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব বলো, বা অসহযোগ আন্দোলন পর্ব, আইন অমান্য আন্দোলন পর্ব, ভারত ছাড়ো আন্দোলন পর্ব, নেতাদের নাম, কোথায় কোথায় শ্রমিক ধর্মঘট হচ্ছে, কৃষক আন্দোলন হচ্ছে, একটু সমস্যা হয়। দেখো, সেটার জন্য তো একটু প্ল্যানিং ওয়াইজ যদি এই চ্যাপ্টারটাকে আমরা পড়ি তাহলে মনে রাখতে গেলে অসুবিধা হবে না। একটু লিস্ট করতে হবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব, সেখানে কৃষক আন্দোলন যে হচ্ছে, সেই কৃষক আন্দোলনটা কোন কোন জায়গায় হচ্ছে, কারা কারা নেতৃত্ব দিচ্ছেন, 4টে পর্বে যে আন্দোলন হয়েছে সেখানে কোন কোন নেতাদের আমরা অংশগ্রহণ লক্ষ্য করতে পারছি, সেটা যদি আমরা দেখে নিই তাহলে আমার মনে হয় না যে ওই চার্ট করে পড়লে তোমাদের মনে রাখতে কিছু অসুবিধা হবে। আর বাকি তো দেখো 6 চ্যাপ্টারে যদি নাম্বার ডিভিশন দেখি পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে, তাহলে এমসিকিউ সেকশন তো তোমাকে কভার করতেই হবে, কারণ এমসিকিউতে কোনো রকম অল্টারনেটিভ থাকে না যে আমি 6 চ্যাপ্টারের প্রশ্ন অ্যাটেন্ড করবো না, অন্য চ্যাপ্টার করে নিচ্ছি, সেটা হবে না। তাই এমসিকিউ এর ওপর জোর দিতেই হবে তোমাকে। নেক্সট এসএকিউ সেকশনেও দেখো 3 মার্কস কিন্তু 6 চ্যাপ্টারের জন্য থাকে, আর 2 মার্কসের ক্ষেত্রে 2টো প্রশ্ন কিন্তু থাকে, কিন্তু যেটা আগেও বলেছি যে এখানে অল্টারনেটিভস থাকে। তো কিছু প্রশ্ন থাকে যেগুলো নিয়ে আজকে কথা বলবো বা আমাদের ডিজিটাল সহায়িকাতে রয়েছে, সেগুলো যদি একটু দেখে যাও আমার মনে হয় না 2 মার্কস লিখতে গিয়েও তোমাদের প্রবলেম হতে পারে। প্রবলেমটা একটু যেখানে হয় সেটা হচ্ছে 4 মার্কসের ক্ষেত্রে আর 8 মার্কসের ক্ষেত্রে। তো সেখানে তো পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2টো প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে 2টো প্রশ্ন একটা লিখতে হতে পারে, বা ষষ্ঠ অধ্যায় থেকে 2টো এলে একটা লিখতে হতে পারে, বা পঞ্চম থেকে একটা এলো, ষষ্ঠ থেকে একটা এলো। তখন যদি তোমার মনে হয় যে না ষষ্ঠ অধ্যায় থেকে
লিখতে অসুবিধা হচ্ছে তাহলে পঞ্চম অধ্যায়টা তোমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। আর একদম 8 চ্যাপ্টার 8 নম্বরের কোয়েশ্চেন যদি দেখি তাহলে সেখানে দেখো ষষ্ঠ আর সপ্তম এই পার্ট থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসে। তো সেক্ষেত্রে 6 চ্যাপ্টার আর 7 চ্যাপ্টারের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা চ্যাপ্টার থেকে। তো সেখানে অন্যান্য চ্যাপ্টারে অল্টারনেটিভস রয়েছে, তো সেইগুলো যদি পড়ে যাও, মানে একটা চ্যাপ্টার যদি স্কিপ করো তাহলে মাথায় রাখতে হবে একটা চ্যাপ্টার স্কিপ করা মানে তোমাকে প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু অল টোটাল পড়ে যেতে হবে, সেখানে সিলেক্টিভ স্টাডি করলে কিন্তু হবে না। তো সেইটা যাতে অতটা চাপ নিতে না হয় তার জন্য আমি বলি যে প্রত্যেকটা চ্যাপ্টারে একটু দেখে যাও, কারণ বড় প্রশ্নের ক্ষেত্রে দেখবে কিছু প্রশ্ন থাকে যেটা বারবার বছরের পর বছর পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। তো সেই জায়গাটা যদি আমরা একটু বুঝে যাই তাহলে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে। তো 6 চ্যাপ্টারটা একেবারে বাদ দিয়ে পরীক্ষায় চলে যাব সেই ভাবনা মাথায় রেখো না, কারণ চ্যাপ্টার থেকে কিন্তু অনেক নাম্বারেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় মানে নির্ধারিত করা আছে, সেই অনুযায়ী আসে। বাকি যদি অসুবিধা হয় তখন অল্টারনেটিভস হিসাবে তো তোমরা অন্য চ্যাপ্টারের প্রশ্ন পেয়েই যাবে, তো সেটা তখন লিখে দেবে। ঠিক আছে, তাহলে চলো এই 6 চ্যাপ্টার থেকে 2 মার্কসের পোর্শনে বা প্রশ্নমান 2 এর ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলো তো আমরা অলরেডি ডিজিটাল সহায়িকায় আলোচনা করেছি। তার মধ্যে থেকে কোন প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার দেখেছি বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যখন দেখেছি সেখান থেকে খুঁজে পেয়েছি সেটা আমাদের একটু দেখে নিতে হবে। দেখো, ফার্স্টেই রয়েছে বাবা রামচন্দ্র কে ছিলেন। এটা 2 মার্কসে যখন টেস্ট পেপার সলভ করবে দেখবে বারবার কিন্তু বিভিন্ন পেজে এই প্রশ্নটা চলে আসছে যে বাবা রামচন্দ্র কে ছিলেন। নেক্সট দেখো রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এই ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি শুধুমাত্র কিন্তু ইম্পর্টেন্ট 4 মার্কসের ক্ষেত্রে এমন নয়, 2 মার্কসের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা চলে আসে যে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ কি ছিল। এবার আগেও তোমাদের বলেছি যে যখনই আমরা 2 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব বা 4 মার্কস নিয়ে আলোচনা করব বা 8 মার্কস নিয়ে আলোচনা করব তখন চেষ্টা করব যতটা পরিমাণে কি পয়েন্টস ইউজ করা যায়। যদি 2 মার্কসের ক্ষেত্রে দেখি যে কি পয়েন্ট সেখানে আমি ইউজ করতে পারবো, সুন্দর করে দুটো কি পয়েন্টস করে আনসারটাকে আমি এক্সপ্লেন করতে পারবো, তাহলে সেখানে ইউজ করে দেব, তাতে আমার স্কোরটা বেশি ভালো আসবে। আর যেখানে মনে হবে যে না প্রয়োজন নেই বা করতে পারছি না সেখানে একটা প্যারাগ্রাফে লিখবো, কিন্তু যে পয়েন্টগুলো আছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে এর পটভূমি কি ছিল, কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে, কারা এই ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা নিচ্ছেন, সেই পয়েন্টসগুলো কিন্তু তোমার আনসারের মধ্যে থাকতে হবে। নেক্সট রয়েছে দেখো ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কি ছিল, এইভাবেও আসতে পারে প্রশ্নটা। আরেকটা এই টপিকের সংক্রান্তই 2 মার্কসের প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে ত্রিপুরীর সংকট কি, তো সেই বিষয়টাও কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। নেক্সট দেখো রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ না করার কারণ কি ছিল। যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিকদের অংশগ্রহণ আমরা অনেকটা বেশি পরিমাণে দেখতে পেলেও কৃষকদের অংশগ্রহণ কিন্তু অতটা বেশি পরিমাণে দেখতে পাইনি। সেক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা ছিল, নেতৃত্বরা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে নেতৃত্বরা ছিলেন, নেতারা ছিলেন, তারা কৃষকদের ইনভলভ অতটা বেশি করেননি। তার পেছনে যে যুক্তিগুলো রয়েছে বা যে পরিস্থিতি ছিল, কারণগুলো ছিল, সেইগুলো তোমাদের বলতে হবে। আর কারণ যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু একটু কি পয়েন্টস দিয়ে লেখার চেষ্টা করো, তাতে বারবার বলছি নাম্বারটা কিন্তু তোমাদের ভালো আসবে। নেক্সট দেখো রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সংগঠনটা গড়ে ওঠার পেছনে পটভূমি কি ছিল। নেক্সট রয়েছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ এই সময় পর্বে যে যে দলগুলো গড়ে উঠছে বা যে যে সংগঠনগুলো গড়ে উঠছে সেগুলো প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বা সেগুলো কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ কি ছিল, সেগুলো কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করে যেতে হবে। নেক্সট রয়েছে সত্যাগ্রহ বলতে কি বোঝো।
নেক্সট, AITUC কবে প্রতিষ্ঠিত হয়, এর প্রধান সভাপতি কে ছিলেন? এটা আরেকটা প্রশ্ন যেটা কিন্তু বারবার টেস্ট পেপার সলভ করতে গেলে 2 মার্কসের সেকশনে কিন্তু এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। আর আগেও বলেছি, আবারও বলছি বারবার করে তোমাদের, যাতে পরীক্ষায় গিয়ে তোমাদের মাথায় বিষয়টা থাকে যে কোয়েশ্চেন যখন চুজ করবে 2 মার্কসের ক্ষেত্রেও অল্টারনেটিভস পাবে, 4 মার্কসের ক্ষেত্রেও পাবে, 8 মার্কসের ক্ষেত্রেও পাবে। যদি 2 মার্কসের ক্ষেত্রেই বলি, কোয়েশ্চেন চুজ করার সময় কিন্তু মাথায় অলওয়েজ রাখবে যে এমন প্রশ্ন আমি চুজ করব যেটায় আমার 2-এ 2 পাওয়ার চান্সেস অনেকটা বেশি। যেরকম একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্নটায় বলা হয়েছে AITUC কবে প্রতিষ্ঠিত হয়, সাল লিখতে হবে, প্রধান সভাপতি কে ছিলেন তার নাম লিখতে হবে। তো এখানে যদি তুমি এই দুটো বিষয় একদম সঠিক লিখে দাও, একটা ফুল সেন্টেন্সে লিখে দাও AITUC এত সালে প্রতিষ্ঠিত হচ্ছে, নেক্সট প্যারা চেঞ্জ করে লিখে দাও এর প্রধান সভাপতি ছিলেন বলে তার নাম লিখে দাও, তাহলে তুমি 2-এ 2 পেয়ে যাবে। সেখানে নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু সেই প্রশ্নের সাথেই ধরো লিস্টে এই প্রশ্নটাও আছে, সত্যাগ্রহ বলতে কি বোঝো। তো সেক্ষেত্রে তুমি যখন লিখতে যাবে তখন একটু সুন্দর করে গুছিয়ে পয়েন্ট দিয়ে ভাষার দক্ষতা সেখানে দেখাতে হবে, ভালো ভাষা ইউজ করতে হবে, তাহলে গিয়ে তুমি হয়তো 2-এ 2 পাওয়ার চান্সেস রয়েছে। যাদের ভাষার দক্ষতা অত নেই বা ভাষার ভান্ডার অত নেই, অত ভালো করে প্রকাশ করতে পারেনি, তো সেক্ষেত্রে নাম্বারটা কমে যায়, তখন 2-এ হয়তো 1 পাওয়া যায় বা 1.5 পাওয়া যায়। তো সেই স্কোরটা কিন্তু ওইভাবে কমতে থাকে, অল্প অল্প করেই তো নাম্বারটা অনেকটা কমে যায়। তো সেই জন্য প্রশ্ন চুজ করার ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে হবে কোন প্রশ্নটা আমি চুজ করলে আমি ভালো নাম্বার পেতে পারবো বা এটাতে আমি ফুল মার্কস পেতে পারবো। তাহলে আমি এটা লিখি, এটা আমি ছেড়ে দেবো, মানে অন্য কোনো প্রশ্ন অ্যাটেন্ড করবো, ছেড়ে দেবো, মানে একবারে ছেড়ে দিয়ে চলে আসবো না। যে কটা প্রশ্ন লিখতে দেওয়া হয়েছে সেই কটা প্রশ্নের মধ্যে আমি এই ভালো ভালো প্রশ্নগুলো নির্বাচন করবো, যেটাই আমি লিখলে ফুল মার্কস পেতে পারবো। কারণ ডিরেক্ট আনসার লিখতে হবে, বেশি গুছিয়ে অনেক পয়েন্টস দিয়ে বা ভাষার দক্ষতা দিয়ে লিখতে হবে এরকম প্রশ্ন নয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। বলা হচ্ছে একা আন্দোলনের কারণ কি ছিল, কেন একা আন্দোলন হয়েছিল, সেক্ষেত্রেও 2টো কি পয়েন্টস বানাতে পারো। বা একা আন্দোলন কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, কৃষকদের প্রধান শপথ কি ছিল। এইভাবেও পার্ট বাই পার্ট কিন্তু প্রশ্ন আসতে পারে, তো সেটাও মাথায় রেখো। কৃষকরা কি শপথ গ্রহণ করছে সেক্ষেত্রেও তোমরা দুটো পয়েন্ট করো, মানে একটা পুরো লাইনে না লিখে 2টো পয়েন্ট করো আর সেটাকে এক্সপ্লেন করো। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কি ছিল, মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, ভালো করে প্রিপেয়ার করো। মোপালা বিদ্রোহ কেন হয়েছিল, মোপালা বিদ্রোহের কারণ জানতে চাওয়া হয়েছে। চৌরি চৌরা ঘটনার গুরুত্ব লেখো, চৌরি চৌরা ঘটনাটা কি ছিল সেটা উল্লেখ করতে হবে, আর সেটার ফলাফল কি ছিল সেটা তোমায় বলতে হবে। মানে গুরুত্ব কি ছিল সেটাই বলে চলে আসলাম 2 মার্কসের ক্ষেত্রে, তাহলে কিন্তু আনসারের কোয়ালিটি অতটা ভালো হবে না। যদি বিষয়বস্তু কি ছিল সেটা বলো, আর গুরুত্ব কি ছিল বা ফলাফল কি ছিল সেটা বলো, তাহলে আনসারটা কমপ্লিট হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা একদম সুন্দর করে প্রিপেয়ার করে রাখো। সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হচ্ছে, অর্থাৎ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে আবার কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে সেটা যেমন বলতে হবে, কারা নেতৃত্ব দিয়েছিলেন সেই ইনফরমেশনটা যেমন থাকতে হবে, আর তার সাথে থাকতে হবে যে ইনফরমেশনটা সেটা হচ্ছে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই পুরো ইনফরমেশন যদি আনসারে দিতে পারো তবেই কিন্তু আনসারটা কমপ্লিট হবে, একটা সুন্দর আনসার বলতে পারবো, আর তুমি 2 মার্কস এক্সপেক্টও করতে পারবে এক্সামিনারের থেকে। নেক্সট রয়েছে কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন, সিম্পলি নাম লিখতে হবে, কত সালে প্রতিষ্ঠা করছেন। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টি যোগ দেয়নি কেন, কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বা তাদের মতাদর্শের ক্ষেত্রে বা আদর্শের ক্ষেত্রে কি ধরনের চেঞ্জেস এসেছিল, বা তাদের নির্দিষ্ট মতাদর্শের পরিপ্রেক্ষিতেই তারা যে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করছে না সেই বিষয়টা তোমাকে বলতে হবে। এখানে কি পয়েন্টস করে লেখার অতটা প্রয়োজন নেই, একটা প্যারাগ্রাফেই লেখো, বাট ইনফরমেশনসগুলো ঠিকঠাক তোমাকে দিতে হবে। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ কি, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে, বারবার দেখেছি। আর বা বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়েছিল, এই টপিকটার উপর এই ধরনের প্রশ্ন 2 মার্কস থেকে আসে। বামপন্থী রাজনীতি বলতে কি বোঝায়,
নেক্সট, স্বামী সহজানন্দ সরস্বতী কেন বিখ্যাত ছিলেন, অর্থাৎ তার কোন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব, তিনি কোন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন এবং সেই নেতৃত্ব দানের ক্ষেত্রে তার কি ধরনের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সেটা তোমাকে বলে দিতে হবে। নেক্সট রয়েছে জাতীয় কংগ্রেসের ভেতরে দুজন বামপন্থী মনস্ক নেতার নাম লেখো। তো জাতীয় কংগ্রেসের ভেতরে দুজন বামপন্থী মনস্ক ছিলেন, এরকম দুজন ব্যক্তির নাম তোমাকে মনে রাখতে হবে, আর কিছু লিখতে হবে না, শুধু জানতে চাওয়া হয়েছে যেটুকু, যদি নাম ঠিকঠাক লিখে দিতে পারো তাহলে তুমি 2-2 পেয়ে যাবে। নেক্সট, তেভাগা আন্দোলন কি, এই প্রশ্নটাও কিন্তু 2 মার্কসে অনেকবার আসতে দেখা গেছে। নেক্সট, কবে কাদের উদ্যোগে কংগ্রেস সোশ্যালিস্ট দল গড়ে ওঠে, কে কবে ভারত শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন, এই যে বিভিন্ন সংগঠনের নাম বারবার আসছে প্রশ্নতে, তো তোমাদের তরফ থেকে একটা সমস্যা তৈরি হয় যে এতগুলো সংগঠন, এটাকে প্রতিষ্ঠা করছেন ওটাকে প্রতিষ্ঠা করছেন, গুলিয়ে ফেলছি, এই সমস্যাটা আমি হতে দেখেছি। তো সেটার একটাই উপায়, মনে তো আমাকে রাখতেই হবে, কারণ পরীক্ষায় গিয়ে প্রশ্নের আনসার আমাকে সঠিকভাবে লিখতেই হবে, তো তার জন্য ওই চার্ট বানাতে হবে। চার্টটা যদি সুন্দর করে বানিয়ে রাখি, আমি চার্ট যদি দেখি, বারবার দেখবে চার্টটা যখনই প্রত্যেকবার পড়তে বসবে, রিভিশন করতে বসবে, চার্টটা যদি একবার চোখের সামনে বুলিয়ে নাও, মানে চোখের সামনে রাখো আর একবার চোখটা বুলিয়ে নাও সেই চার্টের ওপর, দেখবে পরীক্ষায় গিয়ে সেই পার্ট থেকে কোনো একটা সংঘের নাম বললো এবং বললো যে এই সংগঠনকে প্রতিষ্ঠা করছেন, তোমার চোখের সামনে সেই চার্টটা ভেসে উঠবেই, আমি শিওর ভেসে উঠবেই। তো সেখান থেকে তোমার কিন্তু মাথায় চলে আসবে, আচ্ছা এই সংগঠনটা বলেছে, তাহলে এটা তো ইনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে, মনে রাখার ট্রিক এটা। ওকে, নেক্সট রয়েছে বামপন্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত 2টি কৃষক শ্রমিক সংগঠনের নাম লেখো। তো বামপন্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল 2টো কৃষক সংগঠন, সেটার নাম মনে রাখতে হবে, বা কোনো যদি শ্রমিক সংগঠন গড়ে ওঠে সেটার নাম মনে রাখতে হবে। এইভাবে কিন্তু সুন্দর করে চার্ট ওয়াইজ যদি বিষয়গুলোকে সাজিয়ে নাও পুরো চ্যাপ্টারের এই জায়গাগুলো, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ শুধুমাত্র কোয়েশ্চেন আনসার পড়ে যাচ্ছ, গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। নেক্সট রয়েছে কে কবে কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে, 3টে ইনফরমেশন চাওয়া হয়েছে, দিয়ে দাও একদম সঠিকভাবে, 2-2 পেয়ে যাবে। এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে তোমাদের বলছিলাম। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2জন বিদেশি কমিউনিস্ট নেতার নাম লেখো। এই সব প্রশ্নের আনসার ইন ডিটেলসে কিন্তু সব কিছু আমি আমাদের যে ডিজিটাল সহায়িকা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে, আমাদের চ্যানেলে দেখবে এই 6 চ্যাপ্টারেরও ডিজিটাল সহায়িকা রয়েছে, যেখানে এমসিকিউ থেকে শুরু করে এলএকিউ পর্যন্ত সব প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা রয়েছে, যেটা একবার দেখে নিলে আমার মনে হয় তোমাদের অনেকটা বেশি হেল্প হবে। তো সেটা দেখে নাও, সেখান থেকে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। নেক্সট দেখো রয়েছে 4 মার্কসের সেকশন, 2 মার্কসের সেকশনে ওই প্রশ্নগুলো দেখছো, তার সাথে সাথে ভালো করে চ্যাপ্টারটা পড়ছো। 4 মার্কসের জায়গায় এই প্রশ্নগুলো দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও, বা তার সাথে সাথে এই সময় পর্বে মানে ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল সেটা লেখো। তো সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্নটা আসতে পারে, তো 2টো পার্টই তোমাকে রেডি করে রাখতে হবে। ধরবো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব, সেই সময় পর্বে কৃষকদের ভূমিকা কিরূপ রয়েছে, শ্রমিকদের ভূমিকা কিরূপ রয়েছে। নেক্সট রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল সেটা বলতে হবে, কারণ কৃষকদের পার্টিসিপেশন অত বেশি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে লক্ষ্য করা যায়নি, তার কিছু নির্দিষ্ট কারণ ছিল, যেটা তোমরা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছো, তোমরা নিশ্চয়ই জানো। তো শ্রমিক শ্রেণীর কি ধরনের পার্টিসিপেশন রয়েছে, শ্রমিক শ্রেণী কতটা পার্টিসিপেট করছে, কোন কোন জায়গায় আন্দোলন গড়ে উঠছে, ধর্মঘটের পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো কিন্তু পয়েন্ট আকারে তোমাকে বলতে হবে। আর যখনই এই ধরনের কোনো একটা আন্দোলন পর্বে পার্টিসিপেশনের কথা চলে আসবে, তখনই কিন্তু পার্ট বাই পার্ট কিভাবে লিখবে, কোন সময় পর্বে বিষয়টা ঘটছে, কারা কারা নেতৃত্ব দিচ্ছেন, কোন কোন অঞ্চলে শ্রমিক শ্রেণীর অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলাফল কি হচ্ছে, এই 4টে পয়েন্ট কিন্তু অবশ্যই তোমার আনসারের মধ্যে থাকতে হবে। আর এই প্রশ্নগুলো নিয়ে ইন ডিটেলসে আগেও বলছি, বারবার বলছি, ডিজিটাল সহায়িকাতে আমি ইন ডিটেলসে আলোচনা করে দিয়েছি, যেখানে শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে সাথে আনসার কিভাবে লিখবে, কোন কোন কি পয়েন্টস ইউজ করবে, আর সেই কি পয়েন্টসগুলোকে কিভাবে তোমরা এক্সপ্লেন করবে, সব কিছু সেখানে বলে দেওয়া আছে। তো সেটা দেখে নিলে অবশ্যই তোমাদের হেল্প হবে। নেক্সট দেখো রয়েছে টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, অর্থাৎ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এমন একটা টপিক যেখান থেকে 2 মার্কসেরও প্রশ্ন চলে আসে, 4 মার্কসের ক্ষেত্রেও কিন্তু এইভাবে টিকা লেখো হিসাবে বা সম্পূর্ণ ইনফরমেশন তোমাকে জানতে চাওয়া হয়, যে কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রথম পর্বে কোথায় গড়ে উঠেছিল, সেখানে কারা নেতৃত্ব দিচ্ছেন, পরবর্তী সময় কোথায় গড়ে উঠছে, এই যে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গড়ে উঠছে সেটা কৃষক আর শ্রমিকদের সংগঠনের ক্ষেত্রে
ক্ষেত্রে বা তাদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের পথে এগিয়ে নিয়ে যেতে, ব্রিটিশ বিরোধিতা করতে বা তাদের অধিকারগুলো ফিরে পাওয়ার ক্ষেত্রে, তাদের অধিকারের দাবি জানানোর ক্ষেত্রে কতটা বেশি কাজ করেছিল, কতটা বেশি হেল্প করেছিল, সেই সম্পর্কে কিন্তু পয়েন্ট ওয়াইজ তোমাকে সব ইনফরমেশন দিতে হবে। সূচনাকাল থেকে শুরু করে সব শাখা প্রশাখা কোথায় গড়ে উঠছে, তাদের অ্যাক্টিভিটি কি কি রয়েছে এবং তাদের অ্যাক্টিভিটির ফলাফল কি হচ্ছে, এইভাবে কিন্তু কি পয়েন্টস করতে হবে। এক ঢালা যদি লিখে যাও, আমি ডিজিটাল সহায়িকা যখন আলোচনা করেছি তখনও তোমাদের সাজেশন দিয়েছি যে এক ঢালা লিখে গেলে কিন্তু নাম্বার ভালো পাবে না। কি পয়েন্টস ওয়াইজ পড়াশোনা করো, প্রিপারেশন নাও, পরীক্ষায় গিয়েও কি পয়েন্টস দিয়ে আনসারগুলো লেখার চেষ্টা করো, তবেই কিন্তু স্কোর ভালো উঠবে। আর হিস্ট্রিতে 80%-এর ওপরে তোলা, 80% পাওয়া আর 80-র ওপরে ওঠার নাম্বার বা 80-র ওপরে তোমরা নাম্বার পাচ্ছ, সেটা কিন্তু এখন খুব সহজ ব্যাপার। একটু সিস্টেমেটিক্যালি যদি পড়াশোনা করো, একটু যদি সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলে কিন্তু হয়ে যায়, অনেক বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। নেক্সট রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন, সেই প্রশ্নটা নিয়েও আগে যেরকম আমরা 2 মার্কসের ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম। নেক্সট, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো, শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। কৃষক শ্রেণীর ভূমিকা হিসেবে এই আন্দোলন পর্বে আসতে পারে তাদের অ্যাক্টিভিটি, বা শ্রমিক শ্রেণীর ভূমিকা হিসেবে অ্যাক্টিভিটি আসতে পারে। সারা ভারত কিষাণ সভার উদ্দেশ্য আর কার্যাবলী কি ছিল। নেক্সট দেখো, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অর্থাৎ অগ্রগতির বিবরণ যখন চাইছে, সম্পূর্ণভাবে কি চাইছে, একদম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব থেকে ভারত ছাড়ো আন্দোলন পর্ব পর্যন্ত শ্রমিকদের অ্যাক্টিভিটি কি ছিল প্রত্যেকটা আন্দোলন পর্বে, সেটা তোমাকে ডেসক্রিপশন দিতে হবে, ছোট ছোট আকারে দিতে হবে, 4টে ভাগ করতে হবে, 4টে আন্দোলন সম্পর্কে বলতে হবে এবং সেখানে শ্রমিক শ্রেণীর পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণ সম্পর্কে তোমাকে জানাতে হবে। নেক্সট রয়েছে 20 শতকের ভারতে কৃষক আন্দোলনগুলোর কারণ কি ছিল, যে কৃষক আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর বেসিক কারণ কি ছিল, কি কি কারণে কৃষক আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে। সেখানে তুমি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব বা বিশেষ করে অসহযোগ আন্দোলন পর্ব, যেটা অহিংস অসহযোগ আন্দোলন আমরা বলে থাকি, সেই সময় পর্বে কৃষকদের কি কি অসুবিধা হচ্ছে, এরপরে সেই সময় পর্বে বারদৌলি সত্যাগ্রহের কথা উঠে আসবে, একা আন্দোলনের কথা উঠে আসবে, তারপরে আইন অমান্য আন্দোলন পর্ব, ভারত ছাড়ো আন্দোলন পর্ব, সেগুলোও কিন্তু রাখতে হবে। নেক্সট, আবার একটা টিকা হিসেবে আসতে পারে কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে, কবে গড়ে উঠছে, কাদের নেতৃত্বে গড়ে উঠছে, তাদের কাজের লক্ষ্যগুলো কি ছিল এবং তারা তাদের কাজগুলো করার ক্ষেত্রে যে লক্ষ্য তারা স্থির করেছিল, যে এজেন্ডা তাদের ছিল কাজের ক্ষেত্রে, সেগুলো আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে কিনা বা কি ধরনের প্রভাব আমরা সমাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেই বিষয়টা তোমাকে বলতে হবে টিকার মাধ্যমে। নেক্সট, ভারতে বামপন্থী দলের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল আর ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি ছিল, এই প্রশ্নটাও দেখবে বারবার 4 মার্কসের ক্ষেত্রে তোমরা টেস্ট পেপার যখন সলভ করবে তখনই পেয়ে যাবে। তো মানবেন্দ্রনাথ রায় কি কি ধরনের অ্যাক্টিভিটি করেছেন, একেবারে তিনি যে তার নাম লুকিয়ে অন্য ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে কার্যাবলী করেছেন বা ভারতবর্ষের মানুষের জন্য কাজ করেছেন, ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন, পত্রিকা প্রকাশ করেছেন, সংগঠন গড়ে তুলেছেন, সব কিছু কিন্তু মনে রাখতে হবে। মেনলি যদি মানবেন্দ্রনাথ রায় টিকা হিসাবে পড়ে যাও, তাহলে কিন্তু এখান থেকে যে ধরনেরই প্রশ্ন দিক, 2 মার্কসের দিক, 4 মার্কসের দিক, যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে দিক, প্রশ্নের ভাষা চেঞ্জ করুক, আনসার কিন্তু ওটাই তোমাকে লিখতে হবে। তো এই টপিকটাও কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। নেক্সট 8 মার্কসের সেকশন, সেখান থেকে ভারতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শ্রমিক সম্প্রদায় কি ভূমিকা পালন করেছিল, অর্থাৎ পুরো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব থেকে স্টার্ট করে ভারত ছাড়ো আন্দোলন পর্ব পর্যন্ত শ্রমিক শ্রেণীর পার্টিসিপেশন বা তাদের অ্যাক্টিভিটি। নেক্সট, অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের চরিত্র আর বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ এই সময় পর্বে কৃষক আন্দোলন কি ধরনের চরিত্র ছিল বা বৈশিষ্ট্য কি ছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা শ্রমিক শ্রেণী নয়, এখানে কৃষক শ্রেণীর কথা জানতে চাওয়া হয়েছে, কৃষক শ্রেণীর ভূমিকা সম্পর্কে। সেক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে, যে বাংলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কৃষকদের তরফ থেকে একটা আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে, সেই সম্পর্কে মনে রাখতে হবে। শুধুমাত্র বাংলা নয়, অন্যান্য স্থানগুলো রয়েছে। এই সময় পর্বে একা আন্দোলনের একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, সেই বিষয়টা বলতে হবে এবং এর পরবর্তীকালেও বারদৌলি সত্যাগ্রহের একটা পটভূমি তৈরি হয়েছিল। তো সেই ইনফরমেশনসগুলো মাথায় রাখতে হবে যে কি কি বিষয় ঘটছে, কোন কোন স্থানে, মানে চরিত্র বৈশিষ্ট্য জিজ্ঞাসা করা হয়েছে মানে কি আনসারে লিখতে হবে যে কোন নির্দিষ্ট জায়গাগুলোতে আন্দোলন হচ্ছে, সেখানে কারা নেতৃত্ব দিচ্ছেন এবং আন্দোলনের কার্যাবলী কি। আন্দোলন মানেই হচ্ছে গিয়ে
ধর্মঘট করছে বা বসে আছে, কাজ করবে না, এই ধরনের তো নয়। কোথাও কর বন্ধ করে দেওয়া হচ্ছে, খাজনা বন্ধ করে দেওয়া হচ্ছে, কাজের প্রতিবাদ করা হচ্ছে। তো সেই অ্যাক্টিভিটিগুলো কথা তোমাদের কিন্তু বলতে হবে। নেক্সট রয়েছে বামপন্থা কিভাবে শ্রমিক আন্দোলনকে সংগঠিত করেছিল তার সংক্ষেপে লেখো। অর্থাৎ এক্ষেত্রে বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে যে যে সংগঠনগুলো গড়ে উঠছে সেই সংগঠনগুলো কিভাবে শ্রমিকদের ঐক্যবদ্ধ করেছিল, শ্রমিকদের কাজের ক্ষেত্রে হেল্প করেছিল, সেটার কথা উল্লেখ করতে হবে। নেক্সট 20 শতকের ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য লেখো, বা 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এখানে বামপন্থী আন্দোলন সম্পর্কে ইন ডিটেলসে তোমাকে পুরো বিষয়টা মাথায় রাখতে হবে। কোন সময় এই গোষ্ঠীর সংগঠন গড়ে উঠছে, বিভিন্ন কার্যাবলী লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন অ্যাক্টিভিটিতে এই বামপন্থী গোষ্ঠীদের বিশেষ পার্টিসিপেশন রয়েছে, সেই সব কিছু কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। তো এই সব প্রশ্নগুলো নিয়ে অলরেডি আমরা আমাদের যে ডিজিটাল সহায়িকা রয়েছে সেখানে তো আলোচনা করেই নিয়েছি। তো সেটা যদি ভালো করে দেখে নাও, সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এতদিনে নিশ্চয়ই খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়েও ফেলেছো তোমাদের পরীক্ষার জন্য। যেটুকু লাস্ট মিনিটের প্রিপারেশন বাকি আছে সেটা কিন্তু একদম জোরদারভাবে নাও, যাতে পরীক্ষা খুব ভালো হয় তোমাদের। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 6 চ্যাপ্টারের আলোচনা এই পর্যন্তই ছিল। আমাদের আরো 2টো চ্যাপ্টার বাকি আছে, 7 চ্যাপ্টার আর 8 চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের আলোচনা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।